আসসালামু আলাইকুম। নিউ ইয়র্ক ভয়েস, আমি নাজমুল হাসান বাবু। যারা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল হাসনাত মাহমুদ আলী নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন। বিশাল এক বড় বাজেট, 7,97,000 কোটি টাকার বিশাল এক বাজেট, যে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিবে প্রায় 1,70,80,000 কোটি টাকা। বিদেশি ঋণ নিবে এই বাজেটের যে অর্থ সেটা ফিল আপ করার জন্য, আর নিজেদের দেশের যেই নিজের সরকারি যে সম্পত্তি আছে সেই জায়গা থেকে কিছু করে। তো এত বড় একটি বাজেট, এই বাজেটটি করেছেন, ঠিক আছে, তাদের উচ্চবিলাসী এখানে টানেল করবে, ব্রিজ করবে, কালভার্ট করবে, রাস্তা টাস্তা সব কিছু করবে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি হলো যে আপনি 7,97,000 কোটি টাকার বাজেট করছেন, অথচ মানুষ 1,00,000 টাকা, 50,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে পারছে না। ইতিমধ্যে আপনারা এই সংবাদটি দেখেছেন যে বাংলাদেশের অনেক ব্যাংকে জনগণ গিয়ে তাদের টাকাগুলো উত্তোলন করতে পারে না। এটা যেমন একটা বিষয় গেল। আবার পক্ষান্তরে বা এই ছোট ছোট অনেক ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু এই সরকার কিন্তু ঋণ নেবে। এই ঋণগুলো নেওয়ার কারণে যে ইনফ্লেশন সেটা কিন্তু আরও বেড়ে যাবে, টাকার যে মান সেটা আরও বেশি কমে যাবে। সরকারি হিসাব অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশে যে ইনফ্লেশন 6, 7, 8 এরকম বলা হয়, কিন্তু এটা অনেকেই বলেন যে 14, 15 তারও বেশি। মানে আপনি আগে 1 টাকায় যেটা কিনতে পারতেন সেই জায়গায় আপনার আরও 15-20 পয়সা বা আরও বেশি পয়সা সেই জায়গায় অ্যাড করতে হয় একটা জিনিস কিনতে হলে। তো এই বাজেটে যেটা রেখেছেন তারা, যে পুরুষ একজন বাসার যিনি কর্তা আছেন পুরুষ, তিনি যদি বছরে 3,50,000 টাকা ইনকাম করেন তাহলে তাকে ট্যাক্স দিতে হবে, মানে ভ্যাট দিতে হবে সরকারকে। 3,50,000 টাকা যদি আমি 12 দিয়ে গুণ করি তাহলে 29,000 টাকা সামথিং আসে। একটি পরিবারের জন্য 29,000 টাকা মাসে ঢাকা শহরে বা এখন বাংলাদেশে ভাড়া বাসায় চলা, থাকা, খাওয়া, বাচ্চা কাচ্চাদের স্কুল সব কিছু মিলিয়ে সেটা যায় না। যেহেতু ইনফ্লেশন বাড়ছে, তাহলে আগে যেটা 29,000 টাকাটা কিনা যেত, এখন সেটা হয়তো 36,000 টাকা লাগবে, 35,000 টাকা বা আরেকটু বেশি লাগবে। তো তার তো সেই টাকাটা ইনকাম নাই, তার স্যালারি তো সেই 29,000 টাকায় আটকে আছে, মানে ওই যে 3,50,000 টাকা। পক্ষান্তরে সরকার করেছে কি, এই 3,50,000 টাকা যাদের ইনকাম তাদেরকে ট্যাক্স দিতে হবে কত, 30%, মানে 30% ট্যাক্স দিয়ে এই টাকাটা বৈধ করে তাকে চলতে হবে। তাহলে যে জায়গায় আমাদের ইনফ্লেশন বাড়ছে সেই জায়গায় যদি এই ট্যাক্স দিতে হয় তাহলে আমার টাকার পরিমাণ তো আরও কমে আসছে 30%। আর অন্যদিকে সরকার কি করছে, এই যে অবৈধ যারা আছে তাদেরকে উৎসাহিত করার জন্য তারা যে অবৈধভাবে বিভিন্ন অর্থবিত্তের মালিক হচ্ছেন, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা তাদের অবৈধ সম্পত্তি করছেন, বিদেশে টাকা পাচার করছেন, সেই টাকা দেশে আনার জন্য, সেই টাকা কালো টাকা সাদা করার জন্য সরকার 15% ট্যাক্স দিয়ে সেটা বৈধ করার পারমিশন দিয়েছেন। দেখুন, আপনাদের যদি একটু মনে করিয়ে দিই, আপনাদের আজিজ খানের কথা তো মনে আছে সবারই, সবাই জানেন তার নাম, তিনি বিখ্যাত বাংলাদেশের। তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত, বাংলাদেশি ব্যবসা করেন, বাণিজ্য করছেন, সব কিছুই বাংলাদেশে করছেন, অথচ সিঙ্গাপুরের প্রথম 50 জন 10 জনের যে ধনী ব্যক্তি তার মধ্যে অন্যতম সেই আজিজ খান। এখন এই আজিজ খানরা যে বাংলাদেশের এই যে অবৈধভাবে টাকা তৈরি করে বিদেশে পাচার করলেন, অবৈধভাবে এখানে ইনকাম করে, এই যে কুইক রেন্টাল করে তারা টাকাগুলো নিয়ে তারা বিদেশে পাচার করছেন, তো তাদের টাকা কি বাংলাদেশে কখনো আসবে? আসলে কখনোই আসবে না। ধরুন এস আলমের কথা, এস আলম তাও আরেকজন বাংলাদেশের ব্যবসায়ী, ইসলামী ব্যাংক সহ নানাবিধ ব্যাংকগুলো ধ্বংস করে দিয়ে, ব্যাংকগুলো একদম যাত্রা করে দিয়ে সেই টাকাগুলো অবৈধভাবে বিদেশ নিয়ে গিয়েছেন। তারা সেখানে বড় বড় আপনার হোটেল কিনছেন, ক্যাসিনো কিনছেন, বাড়ি কিনছেন, আপনার কনস্ট্রাকশন বিজনেস করছেন। তো এই যে এস আলম অথবা আজিজ খান, তারা কি বাংলাদেশে টাকা আনবেন? আনবেন না। আবার যারা এই যে আপনার আজিজের মতো অথবা বেনজিরের মতো অবৈধ যে সম্পত্তিগুলো করছেন, তারা তো যেগুলো বাংলাদেশে কিনেছেন তো কিনেছেন, আর যেগুলো বিদেশে পাচার করে নিয়ে গেছেন সেগুলো নিয়ে গেছেন। কিন্তু তারপরও বাংলাদেশে কিন্তু এই যে ছোটোখাটো চুনিপুটি অনেক আছে, অসংখ্য। এই যে ক্যাসিনো সম্রাট আছে, তারপরে যে আনার, যিনি আনারের মতো
ছোট ছোট খণ্ড বিখণ্ড হয়ে গেছেন, পুলিশের প্রশাসন থেকে বলছে। কিন্তু এটা আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে হ্যাঁ এটা এরকম কিছু হয়েছে। তিনি হয়তো ভারতে গুম হয়ে গিয়েছেন, যেমন বিএনপির অনেক নেতারাই গুম হয়ে গেছেন, সেরকম কিছু একটা হয়েছে হয়তো, বা ওই কোথাও কোনো জেলে আটকে রেখেছেন, এরকম কিছু হতে পারে। যাই হোক, সে বিষয় নয়। কিন্তু এই যে অবৈধভাবে যারা অর্থ সম্পত্তি করছেন, ছোটোখাটো আওয়ামী লীগের তো এখন ওয়ার্ড থানা লেভেলের নেতার কাছেও হাজার কোটি টাকা থাকে, তো তারা এখন হয়তো বা উৎসাহিত হতে পারেন। একটা মানুষ 1 মাস চাকরি করে তিনি বৈধভাবে যে টাকাটা পেলেন, সেই টাকাটার উপর 30% যদি ট্যাক্স দিতে হয়, আর আপনি অবৈধভাবে চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে, কন্ট্রাক্টদারির লাইসেন্স করে আপনার একটা রাস্তার কন্ট্রাক্ট নিলেন, অথচ রাস্তার কাজ করলেন না, রডের বদলে বাঁশ দিয়ে দিলেন, মাটির দিয়ে দিলেন সিমেন্টের বদলে, তো এই সমস্ত কর্মকাণ্ড করে অবৈধভাবে যারা টাকাগুলো ইনকাম করছেন তাদের দিলেন হচ্ছে 15%। তো এই সমস্ত বিষয়গুলো করে আসলে বাংলাদেশের আসলে অর্থনৈতিক উন্নয়ন বা এই যে বাজেটের যে লক্ষ্যমাত্রা, সেটা অর্জিত হবে বলে আমার কোনো ক্রমে মনে হয় না। দেখুন, এই যে আমাদের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, তিনি যে সাংবাদিক সম্মেলন করেছেন, তিনি কিন্তু 10 জন বাঘা বাঘা মন্ত্রী এমপি নিয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেই জায়গায় তিনি তার মেজাজ ধরে রাখতে পারেননি। সাংবাদিকদের যে প্রশ্নের যে উত্তর, সেটা তিনি দিতে পারেননি। সাংবাদিকদের তিনি শিখিয়েছেন কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে এই যে অর্থনীতির চালিকা শক্তি বা এই অর্থনীতি চলে, সেই বিষয়ে পড়ালেখা করে তার সামনে যাওয়ার জন্য তিনি বলেছেন। তো এরকম আসলে আরও অনেকগুলো বিষয় আছে, যেমন ফ্রিজের দাম বাড়বে, মানে এরকম কিছু প্রোডাক্টের দাম বাড়িয়েছে যেগুলো বাংলাদেশের মানুষের এই গরম, এই নাবিশ্বাসের মধ্যে অত্যন্ত প্রয়োজন। আবার যে সমস্ত জিনিসের দাম কমিয়েছে, সেগুলো আমাদের আসলে বাংলাদেশে খুব একটি প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না। 53তম যে বাজেট দিয়েছেন শেখ হাসিনা, এই বাজেটের লক্ষ্যমাত্রা বাংলাদেশে অর্জিত হবেই না, বরঞ্চ এই যে এখন যে এই চরম একটা ইনফ্লেশন চলছে বাংলাদেশে, মানুষের হাতে টাকা নাই, ব্যাংকে টাকা থাকলে সেই টাকা তুলতে পারছে না, তো এরকম একটা নাবিশ্বাসের মধ্যে এই যে সার্বিক যে বাজেটটা, সেটা আসলে কোনো ক্রমেই বাংলাদেশের এই বর্তমান সময়ে যথোপযুক্ত নয়। এবং এই বাজেটটি গরিবের জন্য আরও একটি মানে মরার উপর খাড়ার গাছ, এরকম একটি কথা আছে না, ঠিক সেরকম একটি পর্যায়ে যেয়ে পড়বে। কারণ এই মানুষজন কিন্তু এই বাজেটটির মধ্য দিয়ে আরও দুর্বিষহ অবস্থার পড়বে। নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী আছে, সেগুলোর দাম আরও ব্যাপক হারে বেড়ে যাবে। তার সাথে সাথে আর নানাবিধ সমস্যা, ওষুধের দাম বেড়ে যাবে আপনার বিভিন্ন সেক্টরে। তো এখানে এই বাজেটটার মধ্য দিয়ে ওই যে আজিজ খান, এস আলম, আজিজ, বেনজির, তারপর আপনার এই যে লোটাস কামাল বিদেশে টাকা পাচার করছেন, যারা অবৈধভাবে এই আওয়ামী লীগের নেতা কর্মী খেতা যারা আছেন, তারা যারা অবৈধভাবে, হয়তো তাদেরকে একটু উৎসাহিত করতে পারেন যে যাক, বিদেশে পাচার করো না, তোমার অবৈধ টাকাটা বাংলাদেশি ইনভেস্ট করো, এটা মাত্র 15% ট্যাক্স দিয়ে তুমি এটা বৈধ করে নাও। তারপরও আমার মনে হয় না যে আওয়ামী লীগ ভালো কিছু করতে পারবে। তাদের যে দোসররা আছেন, তাদের যে সঙ্গপাঙ্গরা আছেন, তারা কিন্তু তাদের টাকা জানে যে বাংলাদেশে যদি এই অবৈধ টাকা কোনো না কোনোভাবে রাখা হয়, আজকে বেনজিরের যে অবস্থা হয়েছে, পরবর্তীতে অন্য সবারই একই অবস্থা হবে। আজকে হয়তো আওয়ামী লীগ সরকার তাদেরকে না ধরলেও বিএনপি সরকার আসলে বা অন্য যে কোনো সরকার আসলে তাদেরকে ধরা হবে। সুতরাং এই প্রপোজাল আমার মনে হয় না যে আওয়ামী লীগাররা, যে অবৈধ যে চোর বাটপাড়ারা আছেন, তারাও বাংলাদেশে এই কাজটা করবেন। কিন্তু তারপরেও যারা বৈধ চ্যানেলে টাকা ইনকাম করেন, বৈধভাবে ট্যাক্স দেন, তাদের 30% না দিয়ে তাদেরকে 5%, 4% যদি দেওয়া হতো, আর নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী আছে সেটার দাম কমানোর যদি ব্যবস্থা করা হতো, এই যে 7,97,000 কোটি টাকা এই যে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ, বিদেশি ব্যাংক থেকে ঋণ, এগুলো না নিয়ে স্বল্প পরিসরে নিজেদের যতটুকু সমর্থ আছে তার ভিতরে যদি এই বাজেটটা রাখা হতো, তাহলে মনে হয় যথোপযুক্ত হতো বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো সর্বোপরি বলতে চাই যে এই বাজেটটি হচ্ছে চোর ভাটপাড়দের উৎসাহিত করার বাজেট। কিন্তু সরকার যতই চেষ্টা করুক না কেন উৎসাহিত করার, তারা কিন্তু সেই উৎসাহিত করে তাদেরকে এনে বা তাদের টাকা পয়সা কিন্তু বাংলাদেশ ইনভেস্ট করাতে পারবে না। বরঞ্চ যারা চোরবাটপাড়া আছেন তারা আরেকটু উৎসাহিত হবেন যে ও ঠিক আছে, প্রতি বছরই তো এরকম দেওয়া হচ্ছে, আমার এই সরকার তো আছে, তো তারা থাকলে অবশ্যই আমরা আরও বেশি করে চুরি বাটপারি করতে পারবো। একটা সময় না একটা সময় যে কিছু পরিমাণ টাকা দিয়ে আমরা বৈধ করে নিব আমাদের টাকাগুলো। সেরকমই একটি ব্যবস্থা করছেন এই বর্তমান ক্ষমতাসীনরা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।